প্রায় 6 মাস ব্রিটিশ সৈন্যরা তার কবর পাহারা দিয়েছিলেন। সলিমুল্লাহর জন্মের পর আহসান মঞ্জিল ও ঢাকা শহরে আনন্দের বন্যা বয়ে যায়। এই নবাবের মৃত্যু নিয়ে রয়েছে নানা ঘটনা। নবাব স্যার সলিমুল্লাহ ইতিহাসের দ্যুতিময় ব্যক্তিত্ব। উপমহাদেশের আজাদি ও পিছিয়ে পড়া মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার এক অগ্রনায়ক। এই আহসান মঞ্জিলে তিনি জন্মগ্রহণ করেন, তবে খুব অল্প বয়সেই তার মৃত্যু হয়। এই নবাবের মৃত্যু নিয়ে রয়েছে নানা ঘটনা। দর্শক, আজকের ভিডিওতে তার মৃত্যুর রহস্য জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। আহসান মঞ্জিল ঢাকার গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থাপনা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তী সময়ে তার ছেলে শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপর 1830 সালে বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় ছেলে খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। এখানেই 1871 সালের 7 জুন জন্মগ্রহণ করেন নবাব খাজা সলিমুল্লাহ। সেদিন রাত 8:24 পৃথিবীর আলো দেখেন। তিনি নবাব আহসানুল্লাহ ও ওয়াহিদুন্নিসা দম্পতির প্রথম সন্তান। পুত্র সন্তান হওয়ায় আহসানুল্লাহ প্রচণ্ড খুশি হয়েছিলেন। উর্দু ভাষায় রোজনামচায় লিখেছিলেন, এই মুক্তা আমাকে দান করার জন্য সর্বশক্তিমানের দরবারে হাজার সেজদা ও শুকর আদায় করছি। এরপর তার আরও 3 সন্তান পৃথিবীতে আসে। তাদের মধ্যে একজন ছেলে, বাকি 2 জন মেয়ে। তারা হলেন যথাক্রমে খাজা আতিকুল্লাহ, মেহেরবানু খানম ও বিলকিস বানু। সলিমুল্লাহর জন্মের পর আহসান মঞ্জিল ও ঢাকা শহরে আনন্দের বন্যা বয়ে যায়। এর একমাত্র কারণ নবাবের পুত্র সন্তান হয়েছে। সেদিন রাতে হিন্দু থেকে মুসলমান সবাই গান বাজনায় মেতে উঠেছিল। নবাব আহসানুল্লাহ রোজনামচা এর সত্যতা নিশ্চিত করে লিখেছেন, লোকেরা সালামি দিচ্ছে, গান বাজনা হয়েছে। সলিমুল্লাহ ছিলেন শান্তশিষ্ট বালক। নবাব পরিবারের ছেলে হওয়ায় বাড়িতে পড়ালেখা করেছেন সলিমুল্লাহ। আরবি, ফার্সি, বিশেষ করে ইসলামী শিক্ষার জন্য নিযুক্ত হন ঢাকা আলিয়া মাদ্রাসার একজন মোদাররেস। তিনি যে পরবর্তী নবাব হবেন তা সিদ্ধান্ত হয় শৈশবেই। সেজন্য উপযুক্ত শিক্ষা গ্রহণের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। নবাব বাড়ির অন্য ছেলেদের মতো ফুটবল, ক্রিকেট, হকি প্রভৃতি খেলায় আগ্রহ ছিল কম। খেলতেন বিলিয়ার্ড। কিশোর বয়স থেকে ধর্মীয় বইপত্র পাঠ পছন্দ করতেন। পরিবারের অন্যদের মতো নাচ গান পছন্দ করতেন না। বন্য পশু শিকার ও ছবি তোলা ছিল তার শখ। নবাব পরিবারের ঘনিষ্ঠ কাজী মোতাহার হোসেন এক প্রবন্ধে লিখেছেন, সলিমুল্লাহ বাল্যকাল থেকে অতিমাত্রায় শরীয়ত ভক্ত ছিলেন এবং উচ্চ নিচ ভেদাভেদ তুচ্ছ করে সকলের সঙ্গে ঘনিষ্ঠভাবেই মেলামেশা করতেন। শোনা যায় একসময় তিনি অধিকাংশ সময় মসজিদে কাটাতেন আর নামাজরত মুসল্লিদের জুতা, খড়ম ইত্যাদির হেফাজত করতেন। এজন্য তার পিতা তাকে মোটেও দেখতে পারতেন না। শুধু পিতার কাছে নয়, ঢাকার শরীফ সম্প্রদায়ও তার এসব বাড়াবাড়ি পছন্দ করতেন না। নবাব পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ আছে এমন লোকদেরও নবাব সলিমুল্লাহর নিন্দা করতে শুনেছি। সলিমুল্লাহ নবাব স্ট্রিটের কর্তৃত্ব গ্রহণ করেন 1901 সালে বাবার মৃত্যুর পর। 1915 সালের 16 জানুয়ারি কলকাতার চৌরঙ্গি রোডের 53 নম্বর বাড়িতে মাত্র 44 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে বড়লাটের সঙ্গে সলিমুল্লাহর মতবিরোধ দেখা দেয় এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে তিনি অপমানজনক কথা বলেন, যা তার সহ্য হয়নি। নবাবের সঙ্গে সবসময় একটি ছড়ি থাকত, সেটি দিয়ে বড়লাটের টেবিলে আঘাত করেন। এ নিয়ে চরম বাদানুবাদ শুরু হয়। তখন বড়লাটের ইঙ্গিতে তার দেহরক্ষী নবাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং গুরুতর আহত ও নিহত হন। আবার অনেকের ধারণা কলকাতায় নবাব সলিমুল্লাহকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। শেষ সময় তার ব্যক্তিগত হেকিমকেও পাশে থাকতে দেয়া হয়নি।
কলকাতা থেকে নবাবের মরদেহ স্টিমারে করে এনে পুরান ঢাকার বেগম বাজারে নবাব পরিবারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি নবাবদের কবরস্থানে। এখানে কড়া নিরাপত্তার মধ্যে নবাব স্যার সলিমুল্লাহকে দাফন করা হয়। জানা যায় প্রায় 6 মাস ব্রিটিশ সৈন্যরা তার কবর পাহারা দিয়েছিলেন। দাফনের আগে নবাবের মরদেহ পরিবারের কাউকে কফিন খুলে দেখতে দেয়া হয়নি। ঘটনাটি রহস্যজনক দাবি করে অনুবাদক হাশেম সুফি জানান, মরদেহ যখন কলকাতা থেকে ঢাকা স্টিমারে করে নিয়ে আসা হয়, এখানে তখন শোকের ছায়া। পরিবারের কাউকে দেখতে দেয়া হয়নি। দাফনের সময় কার লাশ তাও দেখতে দেয়া হয়নি। তাই স্বাভাবিকভাবেই সন্দেহ জাগে, কি এমন ঘটনা ঘটেছে যে লাশ দেখতে দেয়া হলো না, ময়নাতদন্তও করতে দেয়া হয়নি। অনুপম হায়াতের নবাব পরিবারের ডায়েরিতে ঢাকার সমাজ ও সংস্কৃতি গ্রন্থ থেকে আরও জানা যায়, সলিমুল্লাহর আরেক স্ত্রী বেগম আজিজুন্নিসা বলেছিলেন তার স্বামীকে কলকাতায় বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। একথা তিনি বলেছিলেন খাজা শামসুল হকের মেয়ের জামাই মোহাম্মদ লাল মিয়াকে। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন মনে করেন, সলিমুল্লাহকে হত্যার কোনো কারণ নেই। তিনি বলেন, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় নবাব সলিমুল্লাহ ব্রিটিশদের পক্ষ নিয়েছেন, সেটা ঠিকই আছে। সেজন্য তো কাউকে হত্যা করা হয়নি। তাকে হত্যা করা হবে কেন? ঋণ খেলাপি ছিলেন, জমিদারি ছোট জমিদারিতে পরিণত হয়েছিল, তার থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ জমিদার ছিলেন। সুতরাং তাকে কেন হত্যা করা হবে? এটার কোনো কারণ আমি খুঁজে পাই না। তবে কুমিল্লায় নবাব সলিমুল্লাহকে একবার হত্যা চেষ্টা করা হয়েছিল 1907 সালে। তখন তিনি প্রাণে বেঁচে গেলেও গুলিতে একজন নিহত হন। গুলি নাকি বিষ প্রয়োগ হত্যা, ঠিক কিভাবে নবাব সলিমুল্লাহর মৃত্যু হয় তা স্পষ্ট নয়। তবে তার মৃত্যু যে বঙ্গবাসীর জন্য অপূরণীয় ক্ষতি ছিল তা হলফ করে বলা যায়।